ভারতে কলকাতায় পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 9:20 বহনকারী বিমান কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। কলকাতায় বৈঠক করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার তাজ বেঙ্গল হোটেলে এই বৈঠক হয়। পরে শেখ হাসিনা সাংবাদিকদের বলেন, কোটি কোটি পশ্চিমবঙ্গের মানুষ, কোটি কোটি, তারা চাইছেন তাদের প্রাণের নেত্রী শেখ হাসিনা কলকাতায় আসুন, এবং সেই আবেগ, সেই দাবি সবকিছুকে মেনে নিয়েই শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি কলকাতায় আসবেন। শেখ হাসিনা কলকাতায় আসছে, হ্যাঁ, খবরটা 99% শিওর। শেখ হাসিনা কলকাতায় আসছেন। হতে পারে শেখ হাসিনা এসে শুভেন্দু অধিকারী সহ বর্ডার এরিয়া ভ্রমণ করছে, লক্ষ লক্ষ লোক ফুল ছিটাচ্ছে আর জয় বাংলা ধ্বনি দিচ্ছে, আর এপার থেকেও আসছে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। শেখ হাসিনা কিন্তু ভারতে ঠিক একজন প্রধানমন্ত্রী যেভাবে থাকেন সেভাবেই আছেন, এবং ওনার সাথে ভারতের যে শীর্ষ নীতি নির্ধারক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে, নরেন্দ্র মোদী তো তাকে নিজের বোন মনে করেন, বাকি সবাই শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখেন। এবং শেখ হাসিনা, ধরুন অজিত দোভালের মতো একজন ব্যক্তিকেও ঠিক ঠিক অনেকটা প্রধানমন্ত্রীর মতোই কর্তৃত্বের ভাষায় কথা বলেন, এবং তারাও সেটা মেনে নেন। তো পশ্চিমবঙ্গে আপনি বলছেন যে সুরক্ষিত, দিল্লিতে হ্যাঁ ভীষণ সুরক্ষিত, বাট পশ্চিমবঙ্গে, আমি পশ্চিমবঙ্গের অনেক সাংবাদিক, এই রাজনৈতিক কর্মীদের সঙ্গে কথা বলে দেখেছি যে কোটি কোটি পশ্চিমবঙ্গের মানুষ, কোটি কোটি, তারা চাইছেন তাদের প্রাণের নেত্রী, এটা কিন্তু তাদের ভাষা, শেখ হাসিনা কলকাতায় আসুন, এবং সেই আবেগ, সেই দাবি সবকিছুকে মেনে নিয়েই শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি জুন মাসের শেষ দিকে কলকাতায় আসবেন। এখন আপনি যেটা জানতে চাইলেন যে এটা কি শুভেন্দু অধিকারীর আবদারে বা অনুরোধে? শুধু শুভেন্দু অধিকারী নয়, আমি যেটা বললাম যে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির অনেক নেতা কর্মী, লাখ লাখ পশ্চিমবঙ্গের মানুষ, কোটি কোটি, সবার দাবির পরিপ্রেক্ষিতে তিনি আসবেন। এবং আমাকে যেই কথাটা জানানো হয়েছে, ওনারা বলেছে যে দাদা, আপনারা তো শেখ হাসিনাকে মূল্যায়ন করতে পারেন নাই, তো দেখবেন যেদিন শেখ হাসিনা কলকাতায় পা রাখবেন সেদিন কলকাতার সড়কে শুধু সড়ক আর দেখা যাবে না, মানুষ থাকবে আর ফুলের পরাগ থাকবে, ঠিক এই ভাষাটা। এবং এই প্রসঙ্গে আমি অন্য একটা কথা আপনাকে জানাবো। তো গঙ্গার পানি চুক্তি বলুন আর তিস্তা চুক্তি বলুন, এবার শুভেন্দু অধিকারীকে শেখ হাসিনার স্পষ্ট বার্তা, একদম ক্লিয়ার কাট বার্তা, পানি বাংলাদেশের লাগবে, তোমরা দিবা, পানি না পেলে বাংলাদেশের মানুষের কষ্ট হবে। আমি বেঁচে থাকতে, আমি যেখানেই থাকি, আমি বেঁচে থাকতে বাংলাদেশের মানুষের কষ্ট হোক, এটা আমি চাই না। এবং ঠিক এই কথাটা উনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও বলেছেন। এবং আপনাকে, আপনার সম্মানিত দর্শকদের জানাতে চাই যে যেই তিস্তা পানি চুক্তি 14 বছর ধরে ঝুলে ছিল, সেই চুক্তিও সম্পাদিত হবে, এবং সেটা শেখ হাসিনার কারণে। গঙ্গা পানি চুক্তিও হবে, কারণ বাংলাদেশে যারা ক্ষমতায় আছেন বা ক্ষমতার মধ্যে কাছাকাছি আছেন, ওনারা হয়তো ভাবেন যে ওনারা অনেক কিছু করতে পারেন ভারতে, কিন্তু আসলে ওনাদেরকে ভারত পছন্দ করে না, এখন আর করেছিল নির্বাচনের পর। এখন ভারত বুঝে গেছে যে এদেরকে দিয়ে কিছু হবে না, এরা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়, এমন সবকিছু করছে। ভারতের কাছে তার নিজের জাতীয় নিরাপত্তা হলো প্রায়োরিটি, ভারত সেটা দেখবে। আর সম্পর্কটা তো আরো জটিল হয়ে উঠবে সত্যি যদি শেখ হাসিনাকে কলকাতায় নিয়ে আসেন ভারত সরকার। এবং আমার প্রশ্ন হচ্ছে, কলকাতায় আসতে শেখ হাসিনাই বা কেন আগ্রহী হচ্ছেন?
মানে সেটা একটা প্রশ্ন। আর এই যে ডিসেম্বরের মধ্যে উনি ঢাকায় চলে আসবেন শোনা যাচ্ছে, আপনি বলছেন জুনের মধ্যে শেখ হাসিনা কলকাতায় শিফট করবেন এবং ডিসেম্বরের মধ্যে ঢাকা চলে আসবেন। মানে এই পুরো বিষয়টাতে কলকাতাটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠলো কেন শেখ হাসিনার জন্য? দেখুন, ঢাকায় যারা আছেন ক্ষমতার ভেতরে এবং ক্ষমতার বলয়ে, শুধু শেখ হাসিনার এই সাক্ষাৎকার যখন তিনি বলেছেন তিনি ফিরবেন, তখন কিন্তু আমরা দেখছি যে অনেকেই এই গরমের সময় জ্বর এসে গেছে, ওনাদের ছুট পড়ছেন, অনেকে ধনুষ্টঙ্কার রোগীর মতো একদম শরীর বাঁকা করে কি কি সব স্লোগান দিচ্ছে। তো এই যে তাদের মধ্যে একটা নার্ভাসনেসের কারণটা কি? যে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছে এখন আগের চাইতেও বেশি জনপ্রিয়। দ্বিতীয় হলো, আপনি যেটা বললেন যে সম্পর্ক আরো খারাপ হবে, সম্পর্ক আর খারাপ হওয়ার কিছু নাই, সম্পর্ক অনেক খারাপ হয়ে গেল। এখন একবার ভাবুন তো দেখি, যদি শেখ হাসিনা যখন কলকাতায় আসবেন, শুভেন্দু অধিকারীকেই যদি বলেন চলো না একটু সীমান্তটা করে আসি, বেনাপোলেই আসলেন, বাংলাদেশে আসবেন না, শেখ হাসিনার পিছনে কোটি কোটি মানুষ থাকবে পশ্চিমবঙ্গের, এবং আপনি জানেন যে যশোরের পরে সেই অঞ্চলটাতে বেনাপোল, সেখানে গোপালগঞ্জের এবং বৃহত্তর ফরিদপুরের বহু মানুষ যারা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, সনাতন ধর্মাবলম্বী, ওনারা সবাই তো আসবে। তো আপনি সীমান্তের এই পাশে দাঁড়িয়ে, অন্য পাশে শেখ হাসিনা, তার পিছনে কোটি কোটি মানুষ, ঢাকঢোল যদি বাজে, তো আমি তো এখন ভাবছি, একটু ভয়ও পাচ্ছি যে আমাদের তো হাসপাতালে আইসিইউর ব্যবস্থা অনেক কম, খুবই সীমিত। তো এতগুলো লোক একদিনে যদি আইসিইউতে যেতে হয় হৃদযন্ত্রের সমস্যা নিয়ে, তাহলে কি হবে? শেখ হাসিনাকে বাংলাদেশে যারা ক্ষমতায় আছেন, ইউনূস সহ, ওরা জানে শেখ হাসিনা কি। 2024-এ একটা ষড়যন্ত্র হয়েছিল, এবং তার চাইতেও বড় ষড়যন্ত্র ছিল সেদিন শেখ হাসিনাকে এবং শেখ রেহানাকে হত্যা করে গণভবনে ঝুলিয়ে রাখার। তো এটা ঈশ্বরের কৃপায় সেটা হয়নি, উনি প্রাণে বেঁচে গেছেন। সেই ক্ষেত্রে ভারতের একটা বড় অবদান ছিল, ভূমিকা ছিল। তো শেখ হাসিনা বেঁচে আছেন। আগের বার শেখ হাসিনা 75-এর পট পরিবর্তনের বা সেই নৃশংস ঘটনার পর শেখ হাসিনা কিন্তু 2 বছর বিদেশে ছিলেন না, 14 বছর বিদেশে ছিলেন, বা 17 বছর। তা এখন মাত্র 2 বছর। কাজেই আর তারপর যে ন্যারেটিভ ছড়ানো হচ্ছে বাংলাদেশে শেখ হাসিনা ভেঙে পড়েছেন, ওনার শারীরিক অবস্থা নাই। তো আমি আপনাকে আরেকটা ব্রেকিং নিউজ দিচ্ছি আজকে, যে জুনেতে তিনি কলকাতায় আসছেনই, এবং এরপর থেকে উনি বিভিন্ন গণমাধ্যমে, আপনার এখানেও হতে পারে, তিনি ভিডিওতে এসে সাক্ষাৎকার দিবেন, এবং শেখ হাসিনা ওই সময় থেকে ভারতের প্রতিটি দৈনিক পত্রিকায় এবং ব্রিটেন এবং আমেরিকার শীর্ষ দৈনিকগুলোয় তিনি নিবন্ধ লিখবেন, ঠিক বেনজির ভুট্টোর মতো নিয়মিত লিখবেন, এবং সেটা শেখ হাসিনা নিজে লিখবেন। আপনি জানেন শেখ হাসিনা অনেক ভালো লেখালেখি করতে পারেন, লেখেন, তিনি লিখবেন। উনি যে কলকাতায় আছেন, সেটা এখানে যারা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে, বিরুদ্ধে স্লোগান দেয়, ওরা তো এখন খালি মাঠ পেয়ে অনেকেই অনেক কিছু বলে। যখন 71-এর মুক্তিযুদ্ধ চলছিল, আমি তো তখন মুক্তিযুদ্ধটা দেখেছি, আমি মুক্তিযুদ্ধে অংশ নিতে পারিনি, কারণ আমার বয়স ছিল মাত্র 5-6 বছর, কিন্তু আমি তো দেখেছি তখন রাজাকারদের আস্ফালন, আলবদর আল শামসদের আস্ফালন, আমরা মিরপুরে থাকতাম, মোহাম্মদপুরে বিহারীদের আস্ফালন দেখেছি তো। কিন্তু যেদিন 16 ডিসেম্বর হলো, তখন তো একটা রাজাকারকেও খুঁজে পাওয়া যায় নাই, একটা আলবদর আল শামসকেও খুঁজে পাওয়া যায় নাই, বিহারীকেও খুঁজে পাওয়া যায় নাই। তো বাংলাদেশে আজকে যারা বিহারী, পাকিস্তানের বাপের সন্তান, যারা এখন এখানে লাফালাফি করছে, তারা আসলে জানে না যে শেখ হাসিনা শুধু এই নামটা, এটার কি অসীম ক্ষমতা। আর শেখ হাসিনা যখন উপস্থিত হয়ে যাবেন কলকাতায়, তখন এদের বুকের কাঁপন তো ধরেই গেছে। আপনি দেখবেন এখন এরা ক্রমাগত এদের উল্টাপাল্টা কথার মাত্রা বাড়বে, কারণ তারা তো নার্ভাস হয়ে গেছে, আসলে দিক বিদিক জ্ঞান শূন্য। তুমি একটা কাজ করো, বিএনপি কারা, এই কোন এলাকা, ওই ওই হিসাবটা মনে মনে রাখো, এখানে বলার দরকার নাই।
এবং যারা গেছে হ্যাঁ রাখতেছি। এখন তাদের যেভাবে হোক ওই এলাকার লোকজন আছে বলে তাদের ফটো তুলে রাখতে, এগুলো শিক্ষা দেওয়া হবে পরে, জি শিক্ষা দেওয়া জি হবে এখন। জি এই মাত্রই ওরা যে পাঠাইলো মেসেজ। পদ্ধতিতে দিতে সেই পদ্ধতি ব্যবহার করা হবে, কারণ ওই পদ্ধতিটা জায়েজ। হ্যাঁ করতেছি মাননীয় নেত্রী। খুবই ধন্যবাদ। মর্মান্তিক যেভাবে অত্যাচার করছে, এটা ভাষায় বর্ণনা করা যায় না, কিন্তু মনে রেখে দিও অত্যাচারীদের দিন একদিন শেষ হয়। ওরা যেভাবে যা করছে তার ঠিক সেভাবেই ইনশাল্লাহ জবাব একদিন দেওয়া হবে, এবং সে জবাব আমরা দেবো, আমরা ইনশাল্লাহ দিতে পারবো। আল্লাহ সে সুযোগ আমাদের দেবে, চিন্তা করো না। শুধু এটুকুই বলেছি যে আমি তো আমার বাবা মা ভাই সবই একই দিনে সব হারালাম, আমরা দুইটা মাত্র বোন। এই শোক ব্যথা নিয়েও মানে আমার একমাত্র চাচা ফুপা বড় ভাই বোন সবই তো হারিয়েছি আমরা। আমার তিনটা ভাই, দুই ভাই, স্ত্রী। আসলে তো আমাদের তো সবার মুক্তিযুদ্ধ হচ্ছিল, বাবা মা ভাই সব হারিয়ে বিদেশের মাটিতে ছিলাম, আসতে পারিনি, আমাদের আসতে দেওয়া হয়নি। আমার ছোট বোন রেহানার পাসপোর্টটা সময়টা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু জিয়াউর রহমান আমলে তার পাসপোর্টটাও তাকে করে দেয়নি, দিতে দেয়নি। 6 বছর পর আমি দেশে ফেরার সুযোগ পাই, আমি চলে আসি। কিন্তু আসার পর থেকেই তো আমাদের আওয়ামী লীগ নেতা কর্মী সেই 1975 সালে 15ই আগস্ট থেকে শুরু করে এ পর্যন্ত অনবরত অত্যাচার চলছে। আর এবারে দীর্ঘ আমরা 15 বছর 7 মাস ক্ষমতা থেকে বাংলাদেশকে উন্নত করেছি, প্রত্যেকটা ঘর আলোকিত করেছি, মানুষের জীবন মান উন্নত করেছি, মানুষের জীবনে শান্তি নিরাপত্তা দিয়েছি, মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি করেছি, দারিদ্র্যের হার কমিয়েছি। কিন্তু চক্রান্ত করে একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আমাদেরকে ক্ষমতা থেকে সরালো, মিথ্যা অপবাদ ছড়িয়ে ছড়িয়ে, দেশে বিদেশে অপবাদ ছড়িয়ে ছড়িয়ে। আর সেই সাথে কি করলো আমাদের অগণিত আওয়ামী লীগ নেতা কর্মী, আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ আমাদের মহিলা আওয়ামী লীগ যুব মহিলা লীগ আইনজীবী কাউকে বাদ দিচ্ছে না, ডাক্তার সে পেশাজীবী, চরম নির্যাতন, এমন ভাবে নির্যাতন করে যাচ্ছে যে কোনো এরা যে মানুষ, যারা এই ঘটনা ঘটায় এরা মানুষ বলে ডাকার অযোগ্য, তাদের মধ্যে এইরকম প্রতিহিংসা পরায়ণতা আর এইরকম ভাবে নির্যাতন করে যাচ্ছে তারা। আজকে আমাদের মানে ছাত্রলীগ করাটা কি অপরাধ, কৃষকের পাশে দাঁড়ানোটা কি অপরাধ? আমি জনগণের কাছে এটা জিজ্ঞেস করি। কোভিডের সময় যখন কৃষক ধান কাটতে পারে না, আমি ছাত্রলীগে বলেছিলাম, ছাত্রলীগ ছুটে গেল, সেই সাথে আমাদের যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগ সবাই তো ছুটে গেছে কোভিডের সময় পর্যন্ত। আমাদের এই ছাত্রলীগের ছেলে পেলে মানুষের পাশে দাঁড়ানো, চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া, মৃতদের সৎকার করা, মৃতদের কাফন দাফনের ব্যবস্থা করা, নিজের জীবনের ঝুঁকি নিয়ে তো তারা এই কাজগুলি করেছে। আর কোন দল এসেছিল তখন? আর তো কেউ না, ওই মুজিব আদর্শ সৈনিক তারাই এসেছে, তারাই করেছে। এখনো জনগণের পাশে আমরা আছি, নিজেরা কিছু করবে না, আর আমাদের ছেলেপেলেরা তারা কৃষকের পাশে দাঁড়ালে তাদের হামলা করবে, এটা করবেই, এটা জানি, এরা এদের চরিত্রটাই তাই। তার কারণ হচ্ছে খালেদা জিয়ার আমলে কৃষক সারের দাবিতে আন্দোলন করে সে সময় 18 জন কৃষককে গুলি করে হত্যা করেছিল, এরা হলো সেই দল। শ্রমিকরা আন্দোলন করেছিল মজুরির জন্য, 17 জন শ্রমিককে রমজান মাসে হত্যা করেছিল খালেদা জিয়া। বিদ্যুতের দাবিতে কানসার্টে আন্দোলন, সেখানে মানুষকে হত্যা করে গুলি করে। তো এরা হলো ওই চরিত্রের লোক, এরা জনগণকে কিছু দিতে পারে না, নির্যাতন করতে পারে, খুন করতে পারে, লাশ ফেলতে পারে। একই সাথে যুক্ত হয়েছে এক বিশ্ব বাটপার ইউনূস, আর একজন হচ্ছে গ্রেনেড হামলাকারী, অস্ত্র চোরাকারবারী, যার দুর্নীতির সাক্ষী দিয়েছিল আমেরিকার গোয়েন্দা সংস্থা FBI এর লোক এসে, সেই সাজাপ্রাপ্ত আসামি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। তার সাথে হচ্ছে যুদ্ধ অপরাধীদের এবং পাকিস্তানি হানাদার বাহিনীর ফেলে যাওয়া কিছু, মানে আমি বলবো যে তাদেরই কিছু বংশধর। আজকে দেশটাকে এরা নির্যাতন করে শেষ করছে, দেশের অর্থনীতি ধ্বংস করেছে, দেশের রাজনীতি ধ্বংস করেছে, গণতন্ত্র হরণ করেছে, সমস্ত জায়গায় দলীয়করণ, প্রত্যেকটা জায়গায় চরমভাবে আজকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ধ্বংস করে দিয়েছে। সেই উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, কিছুই বাদ যাচ্ছে না, সবকিছু ধ্বংস করে দিয়ে তারা দেশটাকে একেবারে কোথায় নিয়ে যাচ্ছে এদের। আর আওয়ামী লীগ ছাত্রলীগ সবার মানে আমাদের যারা আওয়ামী পরিবার তাদের উপরে নির্যাতন, মুক্তিযোদ্ধাদের উপরে নির্যাতন, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক সকলের উপরে নির্যাতন চালাচ্ছে। আওয়ামী লীগ করে নাকি অপরাধ? কেন অপরাধ হবে?
এই আওয়ামী লীগ যে দেশটা স্বাধীন করেছে সেটা তারা জানে না? তাদের কি জন্ম হয়েছিল, বিএনপি জন্ম হয়েছিল সে সময়? ছিল না। আর জামাত তো সেই পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল, যাদের দ্বারা 30 লক্ষ শহীদ, লাখ লাখ মা বোনের ইজ্জত নিয়েছে, ঘর বাড়ি লুটপাট করেছে, অগ্নিসংযোগ করেছে। একমাত্র আওয়ামী লীগ এবং পরবর্তী সংগঠনগুলিই তো এদেশের মানুষের পাশে সবসময়। আওয়ামী লীগই তো এই দেশের স্বাধীনতা এনে দিয়েছে আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। তাহলে আওয়ামী লীগের অপরাধটা কি? আওয়ামী লীগ যখন ক্ষমতা আসে দেশের মানুষের উন্নতি হয়, দেশের মানুষ পেট ভরে খেতে পারে, শান্তিতে ঘুমাতে পারে, নিরাপদে চলতে পারে। এটা তো আমরা নিশ্চিত করেছিলাম। আর আজকে সেই আওয়ামী লীগের উপরে বারবার হামলা, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকলের উপরে হামলা। আমি একটা কথাই বলবো, আজকে যারা স্বজন হারিয়েছেন বা নির্যাতিত হয়েছেন, মনোবল রাখতে হবে, শক্ত হয়ে দাঁড়াতে হবে। এরা যত অপরাধী অত্যাচার করুক, যারা অপরাধী তারা হলো দুর্বল। হয়তো একটা সময়ের জন্য তারা নিজেদের শক্তি দেখাতে পারে, কিন্তু এটা চিরদিন স্থায়ী হয় না। কিন্তু আদর্শ নিয়ে, জনগণের প্রতি দায়বদ্ধতা নিয়ে, জনগণের জন্য কাজ করে যারা, তাদের মনোবল অনেক বেশি থাকে। আমি তো মা ভাই সব হারিয়েছি, তারপরে ঘর বাড়ি যা কিছু, আমাদের তেমন কিছু ছিল না। আমার তো ঢাকা শহরে কোনো নিজস্ব বাড়ি ঘরও ছিল না, তাও যা ছিল, আমার সামনে একটা বাসা ছিল ছেলে মেয়ের নামে, সব আগুন দিয়ে পড়ানো। এক স্মৃতি, বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর, উত্তরাধিকার সূত্রে আমরা 2 বোন পেয়েছিলাম, যেটা আমরা তো ভোগ করিনি, জনগণকে দান করে দিয়েছিলাম ট্রাস্ট করে। আর এই ট্রাস্টের মাধ্যমে হাজার হাজার ছেলে মেয়েদেরকে আমরা সহায়তা করেছি, শিক্ষাবৃত্তি দিয়েছি, মানুষকে সাহায্য করেছি। আজকে সবকিছু জ্বালিয়ে পুড়ে ছারখার। আমাদের যে স্মৃতিটুকু, যে বাড়ি থেকে জাতির পিতা স্বাধীনতা ঘোষণা দেন, যে বাড়িতে আমার বাবা মা সবাইকে হত্যা করে, সেই স্মৃতিগুলিও আগুন দিয়ে পোড়ালো, মুছে ফেললো। ওই বাড়িটা কি অপরাধ? আর এখন ওই বাড়িতে কেউ যেতে পারে না, পোড়া বাড়ি, ভাঙা বাড়ি। সেখানে কেউ গেলে ওই ভাঙা ইটগুলিকেও তারা ভয় পায়। সেখানে কেন গেল? সেই জন্য পিটিয়ে মানুষ হত্যা করেছে, কিভাবে অপমান করছে, সেই ঘটনা তো ঘটিয়েছে। কাজে এরা মানসিকভাবে এত দুর্বল যে এরা ওই অত্যাচার করেই নিজেদের ক্ষমতা দেখাতে চায়। কিন্তু আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি। কাজে জনগণ আছে আমাদের পাশে, আমরাও জনগণের পাশে আছি। আর এখন যারা অন্তত এদের একসময় সমর্থন দিয়েছিল ওই মেট্রিকুলাস ডিজাইনের সেই ডিপ এস্টেটের টাকায়, এখন তারাও বুঝতে পারছে বাংলাদেশে কেউ ভালো নেই। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, রিক্সাওয়ালা, দিনমজুর, খেটে খাওয়া মানুষ, চাকরিজীবী, ব্যবসায়ী, কারো ভালো অবস্থা না। তোয়াজ করে, তোষামত করে কোনো মতে টিকে থাকতে হয়। এই অবস্থা চলতে পারে না। আমরা আবার গণতন্ত্র ফিরিয়ে আনবো, আবার মানুষের অর্থনৈতিক মুক্তি আমরা এনে দেবো, আবার এদেশের মানুষকে আমরা উন্নত জীবন দেবো, এবং সেটা একমাত্র আওয়ামী লীগই দিতে পারবে। আওয়ামী লীগ ছাড়া মানুষের পাশে কেউ দাঁড়ায়নি, দাঁড়াবে না। কারণ এরা তো লোভী, আসে নিজেদের ভাগ্য করতে, জনগণের ভাগ্য করতে না। আর আওয়ামী লীগ জনগণের ভাগ্য করে, আমরা নিজেদের ভাগ্য দেখি না। এটা আল্লাহ বারবার আমাকে বাঁচিয়েছেন, এবারও দেশের বাইরে নিয়ে এসে বাঁচিয়েছেন কেন? দেশের মানুষকে আবার মুক্তি দেওয়ার জন্য, মানুষকে আবার উন্নত জীবন দেওয়ার জন্য, এবং ইনশাল্লাহ সেটা আমরা করতে পারবো, এই বিশ্বাস আমার আছে, আমি সেই বিশ্বাস রাখি। হারাবার তো কিছু নাই, সবই হারিয়েছি। এমনকি আমার দাদি নানি, আমাদের পারিবারিক যে গহনাগাটি লকারে রাখা ছিল, আমি তো প্রধানমন্ত্রী হিসেবে জীবনে লকার খুলিও নি, সব গহনাগাটি খুলে নিয়ে লুট করে নিয়ে গেছে। ইনুস সেগুলি সব, আর গণভবন সবই তো লুটপাট। কিন্তু আমার কাছে তাতে দুঃখ নেই, কারণ আমার দলের নেতা কর্মীরা, তাদেরও তো সবকিছু হারিয়েছে, ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মানে আত্মীয় স্বজন, কাউকে ছাড়েনি। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।